ঘনিষ্ঠ মিনার মণ্ডলের বাড়ি থেকে কোটি কোটি টাকা এবং সোনা উদ্ধারের পরেই সামনে আসছে একের পর এক কানেকশন। বীরভূম এবং উত্তর চব্বিশ পরগনা ভৌগোলিক অবস্থানগতভাবে এই দুই জেলা পাশাপাশি না হলেও এদের একেবারে এক সুতোয় গেঁথে দিয়েছেন এই দুজন, অর্থাৎ বারিক বিশ্বাস এবং টুলু মণ্ডল। 2024 সালের 28 ডিসেম্বর বারিক বিশ্বাসের ছেলের সঙ্গে টুলু মণ্ডলের মেয়ের বিয়ে। বসিরহাটের বারিক বিশ্বাসের বেয়াই হয়ে যান বীরভূমের খাদার ব্যবসায়ী টুলু মণ্ডল। এই বারিক বিশ্বাসকে তার আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই বারিক বিশ্বাস একই সঙ্গে রিয়েল এস্টেট, চাল মিল, তেল মিল, একাধিক ইট ভাটার মালিক। শুধু তাই নয়, ট্রাক, কয়লা ব্যবসা, বেসরকারি কলেজ সহ বিদেশের ব্যবসার সঙ্গেও যুক্ত এই বারিক বিশ্বাস। আর এই দুই বেআই মিলেই তারাইকেই অপরাধের গোটা নেক্সাসটা চালাতো, চক্রটা চালাতো দুই জেলা জুড়ে। এই প্রশ্নই এই মুহূর্তে উঠছে, কারণ টুলু মণ্ডল, তার প্রোফাইল আপনারা ইতিমধ্যেই জানেন একজন সাধারণ পাথর খাদানের শ্রমিক, সেখান থেকে এই উত্থান। আর এই বারিক বিশ্বাস, সেও কিন্তু এককালে ট্রাকের খালাসি হিসেবে কাজ করতেন। তারপর তার সম্পত্তির এবং প্রতিপত্তির বহর তুলে ধরছি আপনাদের সামনে। এই রকেট গতিতে উত্থান দুই বেআইয়েরই। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অয়ন ঘোষাল এবং প্রসেনজিৎ মালাকার। আমি শুরুতেই অয়নের কাছে একটু যাই। অয়ন, যেমনটা বলছিলাম যে টুলু আর বারিকের যদি রকেট গতিতে উত্থানের ছবিটা বা ওই সময়কালটা আমরা দেখি, তাহলে ভীষণ ইন্টারেস্টিং এটা যে এরা দুজনে মিলে একই জায়গা থেকে শুরু করে একই জায়গায় গিয়ে পৌঁছেছে, প্রায় বলা যেতে পারে। আমার সহকর্মী প্রসেনজিৎ মালাকারের সঙ্গে আমার এই মুহূর্তে ভৌগোলিক দূরত্ব 387 কিলোমিটার। ঠিক যে দূরত্বটা একই সঙ্গে যদি একদম ঘড়ির কাঁটায় মেপে নেওয়া যায়, তাহলে টুলু মণ্ডল, মিনার মণ্ডলের সাথে বারিক বিশ্বাসের ভৌগোলিক দূরত্ব। অথচ আমরা জানি, যেমনটা তুমিও বলছিলে, যে চোরে চোরে বেআই, অর্থাৎ এই বারিক বিশ্বাস এই অঞ্চলের অঘোষিত সম্রাট। এবং শুধু এই অঞ্চল নয়, এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে যে হাকিমপুর সীমান্ত বা ঘোজাডাঙ্গা সীমান্ত, এই সীমান্ত অনুপ্রবেশ, সীমান্তে গরু পাচার, এরকম বেশ কিছু চাঞ্চল্যকর অভিযোগ এই বারিক বিশ্বাসের বিরুদ্ধে রয়েছে। তবে মূল যে অভিযোগ খুব ইন্টারেস্টিং এবং আলোচনার বিষয়, সেটা হচ্ছে 2014 সাল এই বাড়ি থেকে ঠিক 500 মিটার দূরত্বে বারিক বিশ্বাসের একটি গাড়ি, এই গাড়িটি শুল্ক দপ্তর আটক করলো। শুল্ক দপ্তর আটক করার পরে শুল্ক কর্তাদের চক্ষু চড়ক গাছ। গাড়ির ডিকি এবং বনেটে মিলিয়ে সব মিলিয়ে 42 কেজি সোনার বিস্কিট। কোথাকার সোনা? সুইজারল্যান্ডের সোনা। কোন সোনা? অনেকটা যে সোনা, এই মুহূর্তে আমার সহকর্মী প্রসেনজিৎ মালাকার দাঁড়িয়ে রয়েছেন সোনার টুলু, তার একদম খাস তালুকে। ওই একই সোনা, সেটাও সুইজারল্যান্ডের তৈরি। অর্থাৎ সুইজারল্যান্ডের তৈরি সোনার এই বিস্কিট একই সঙ্গে মিলেছে টুলু, মিনার, এবং তার সঙ্গে অবশ্যই মিলেছিল বারিক বিশ্বাসের কাছ থেকে। অতএব একটাই সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের বিভিন্ন শাখা প্রশাখা দুজনকে রকেটের গতিতে উত্থান দিয়েছে। পেশায় প্রথমে সামান্য একজন ট্রাকের খালাসি, সালটা 2008, তারপর সেই ট্রাকের চালক, তারপর সেই ট্রাকের মালিক, তারপর একসঙ্গে 150 ট্রাকের মালিক, এবং তারপর ট্রাক ছাড়াও আরও নানাবিধ ব্যবসা, যে ব্যবসার সংখ্যা অন্তত 25, এবং সেগুলো প্রত্যেকটাই রেজিস্টার্ড আইনি ব্যবসা। এর বাইরে কয়লা, গরু, খাদান, বালি, কোন ব্যবসা নেই, কোন চোরা কারবার নেই যেটা বারিক বিশ্বাস করেনি? সেই প্রশ্নটাই বেশ কঠিন। অতএব এই মুহূর্তে বারিক বিশ্বাসের আলিশান ভবনের ভেতরের 1200 বর্গফুট জায়গা, যেখানে আমরা জানি যে 2025 সালের জানুয়ারি মাসের 20 তারিখ একটা বিয়ের রিসেপশন হয়েছিল, ছেলের বিয়ের রিসেপশন। অর্থাৎ মূল বিয়ে তো বীরভূমে হয়েছিল, যেখানে প্রসেনজিৎ দাঁড়িয়ে রয়েছে, আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে হয়েছিল বিয়ের রিসেপশন। সেই রিসেপশনের যা বহর, মূল বিয়ের খরচ তো 150 কোটির কাছাকাছি, এমনটা আমার অপসহকর্মী পিয়ালি মিত্র সেদিনকে জানাচ্ছিলেন দর্শক। কিন্তু রিসেপশনের যা খরচ, রিসেপশনের যা বহর, সেটাও কিন্তু একসঙ্গে তাক লাগিয়ে দেওয়ার মতো। একেবারেই অয়ন, এবং সেই ছবিও তুলে ধরবো আমাদের দর্শকদের সামনে। বিলাসবহুল যে রিসেপশনের ব্যবস্থা করা হয়েছিল বারিক বিশ্বাসের যে বাড়ি, সেই বাড়ির 1200 বর্গফুটের লনে, সেই ছবি তুলে ধরবো অবশ্যই। তার আগে এই বারিক বিশ্বাসকে নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি কি বলেছেন শুনবো। আমি তো বেআই বলছি না, চোরে চোরে মাসুদ ভাই।
এই সমস্ত নেক্সেস যারা করছে দেখুন একটাকে টানুন সব ডোর বেরোবে কোথা থেকে সম্পর্ক আছে, শেষ পর্যন্ত কালীঘাটে গিয়ে পৌঁছে যায়, সেখানে কেউ হাত দেয় না। তো এই জন্য এক জায়গায় হাত পড়েছে, এবার ধীরে ধীরে কান টানলে মাথা পর্যন্ত চলে আসবে, অপেক্ষা করুন। কান টানলে মাথা আসবে বলছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। আর সত্যি কি তাই এই প্রশ্ন উঠছে, কারণ টুলু মণ্ডলের পরেই এই বারিক বিশ্বাস, তার কানেকশন জুড়ে বারিক বিশ্বাসের বিভিন্ন নানা কুকীর্তিও এখন সামনে আসছে। যে ছবি আপনারা দেখছেন এই হচ্ছে সেই একেবারে বিলাসবহুল রিসেপশনের ব্যবস্থা, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। যেমনটা কিছুক্ষণ আগেও আপনাদের বলছিলাম, এখানে আতশবাজিতেই যা খরচ করা হয়েছে সেটাই আমার আপনার মতো সাধারণ মানুষের গোটা বিয়ের বাজেট, এবং সেই ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। বারিক বিশ্বাসের যে বাড়ি, সেই বাড়ির ব্যক্তিগত লনেই এই রিসেপশনের ব্যবস্থা করা হয়েছিল। বিয়ের ছবি তো আপনাদের দেখিয়েছিলাম, সেই প্রাচুর্যের ছবি আপনাদের দেখিয়েছিলাম, যেন মনে হচ্ছে কোনো রক কনসার্ট। একবার ছবিটা জাস্ট দেখুন। আর এই ছবি দেখতে দেখতেই একটু বীরভূমেও যাই, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার সেখান থেকে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রসেনজিৎ, রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কথা টেনেই তোমাকে প্রশ্নটা করি, তাহলে সত্যিই তো দেখা যাচ্ছে যে কান টানলে মাথা আসে। দেখো, একেবারে তাই, কান টানলে মাথা আসে এটা বলার আর অপেক্ষা রাখে না। তার কারণ যদিও বা বেআই হলেও কার্যত এই সুইজারল্যান্ডের সোনা, তুমি যেমনটা বলছিলে, সুইজারল্যান্ডের সোনা বারিক বিশ্বাস এবং টুলু মণ্ডলকে বেয়াও ছাড়াও চড়ে চড়ে যে বাঁচতে ভাই রাজ্যকে প্রায় প্রমাণ করে দিচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ রাজনীতিতে বিরোধীরা এই সময় যারা বিরোধী, তাদের বিরুদ্ধে কিন্তু বিজেপি নেতারা সরব হচ্ছেন। কেন হচ্ছেন তার কারণটা হলো, কারণ শুধুমাত্র একটা কথা তো বলতেই হয় যে রাজনৈতিক যখন প্রভাব না থাকলে কেউ কি কোনোভাবে এমন এক সাম্রাজ্য গড়ে তুলতে পারে, এবং সেই সাম্রাজ্য যদি হয় প্রায় বলা যেতে পারে 500 কোটি, 1000 কোটি, 2000 কোটি, বিভিন্ন স্থানে ওখানে যে শোনা যায়, যে কথা বারবার কথা শোনা যাচ্ছে, এইভাবে কি কখনো সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব হয় যদি রাজনৈতিক কোনো প্রভাব, রাজনৈতিক কোনো সহযোগিতা না থাকে? গতকালকে আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে তার সাথে কোনো অনুব্রত যোগ নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই সময় তো তিনি জেলা সভাপতি ছিলেন, শুধু জেলা সভাপতি নয়, দাপুটে জেলা সভাপতি। এবার বিজেপি তো এখনো অভিযোগ করেন যে অনুব্রত মণ্ডলের হাত ধরে টাকা কালীঘাট হয়ে বিভিন্ন জায়গায় পৌঁছেছে। তাহলে কি এই টুলু মণ্ডলের মতন যে সাম্রাজ্যের পাথর ব্যবসার যে টাকা, পাথরের সাম্রাজ্যের যে টাকা, বেআইনি টাকা, সেগুলো কি এইভাবেই পৌঁছেছে? এই প্রশ্নটা ইতিমধ্যে উঠতে শুরু করেছে। যদিও সবটাই পুলিশি তদন্ত, কিন্তু এর মাঝে তো এই প্রশ্নগুলো থেকে যায় যে একটা লোক তোমার আমার মতন সাধারণ মানুষের সাথে হঠাৎ করে এরকম একটা সাম্রাজ্য গড়ে তুলতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনটা সহযোগিতার প্রয়োজন হয়, পাশাপাশি সবার সাথে একটা কথা বলে আলোচনা করে একদম নেগোসিয়েশনের মাধ্যমে সমস্যা কাজটা করতে হয়। কারণ তুমি যখন দেখেছো যে শিউরিতে যখন এত বড় বিয়ের আয়োজন হচ্ছে, তখন প্রশাসনের সামনে হচ্ছে, সে যখন পাথর ব্যবসা করছে টুলু মণ্ডল, সেটাও প্রশাসনের সামনে করছে, এমনকি ইলিগাল ডিসিআর চলছে বা নকল ডিসিআর চলেছে, সেটাও প্রশাসনের সামনে হয়েছে। সবটাই সবকিছু প্রশাসনের সামনে হয়েছে, কিন্তু কেউ কিছু দেখতে পেল না, অবাধে হয়ে গেল, এটা তো হতে পারে না। ঠিক সে কারণেই বলছি তোমাকে, এই প্রশ্নটা তুমি যেমনটা শোনালে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন, এইটাই কিন্তু এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, যে সত্যি কি তাহলে কান টানলে আস্তে আস্তে মাথা বেরিয়ে আসবে। অর্থাৎ বীরভূম জেলায় এই সাম্রাজ্যে আরো কারা কারা যুক্ত ছিলেন, কারা কারা সক্রিয় ভূমিকা পালন করেছেন, কারা কারা এর কাছ থেকে মুনাফা তুলেছেন, কারা কারা এর কাছ থেকে টাকা পেয়েছেন, সেগুলোই তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে আসবে, এমনটা তো মনে করা হচ্ছে। ফলে সে জায়গায় গিয়ে এরপরে শেষে গিয়ে কি দাঁড়ায়, কাদের নাম উঠে আসে, কারা কারা বেরিয়ে আসে, সেগুলো তো অবশ্যই দেখার বিষয়। পাশাপাশি এই টুলু মণ্ডলকে গ্রেপ্তার করাটাও ইম্পর্টেন্ট, তার কারণ পুলিশ ইতিমধ্যে কোর্টে যাচ্ছে টুলু মণ্ডল বিদেশে পালিয়েছেন। তাহলে টুলু মণ্ডলকে যদি গ্রেপ্তার করা সম্ভব না হয়, তাহলে তার সাগরে, তার নাম, তার ডাক সবাইকে পাওয়া সম্ভব নয়। ফলে টুলু মণ্ডল গ্রেপ্তারটাও যেমন ইম্পর্টেন্ট, তার পাশাপাশি কিন্তু এই সাগরে কারা রয়েছেন, কারা কারার সাথে ছিলেন, সেটাও কিন্তু সবথেকে বড় কথা প্রসেনজিৎ, এই দুর্নীতির জাল কত দূর পর্যন্ত বিস্তৃত এবং সেটা ঠিক কোথায় কোথায় তার কানেকশন রয়েছে, এটা জানাটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তুমি নজর রাখো, ধন্যবাদ তোমায়। অয়ন আমাদের প্রতিনিধি ছিলেন, অয়ন তোমাকেও ধন্যবাদ। এই নিয়ে অর্থাৎ এই টুলু মণ্ডলকে নিয়ে বীরভূমের পুলিশ সুপার তিনি কি বলছেন একটু শুনবো। প্রায় 28.5 কোটি ক্যাশ টাকা অ্যান্ড 15 কিলো গোল্ড পাওয়া গেছিল। মোট ভ্যালু সব কিছু মিলিয়ে প্রায় 50 কোটি। সে কেসে আমরা একজন, যার নাম মোহাম্মদ মিনার মণ্ডল, উনি রিলেশনে মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মণ্ডলের ব্রাদার ইন ল বা জিজা,
ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, আজকে আদালতে তোলা হয়েছিল। মাননীয় কোর্ট আমাদেরকে 8 দিনের পিসি দিয়েছে অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন চলছে। আমরা অর্গানাইজ ক্রাইমে কেস করেছি। পুলিশ সুপারের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শুনুন এবার। এলআরও থেকে আরম্ভ করে যত অফিস আছে যেখানে জমি রেজিস্ট্রি হয়, এক একটা জমি 2-3 করে রেজিস্ট্রি হয়েছে, সবার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি কি ভগবানের আরাধনা করছিলেন দেখতে পাননি? টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাও আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল। কেউ দেখেনি কেন? তো মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। উনি কোনোদিন খোঁজ নেননি। অন্য কোনো মন্ত্রীর সই করার অধিকার ছিল না, তার বাড়ি বসে থাকতো, কাটমানি পেয়ে যেত। তার পরিণাম এটা হয়েছে, পশ্চিমবাংলাটা বিক্রি হয়ে গেছে, দখল হয়ে গেছে। আজ কেষ্টমণ্ডলকে ধরা পড়েছে বা খোলাখুলি করতো বলে সবাই জানতেন, আপনারাও জানতেন। সেইখানকার মিডিয়ার লোকেরা এখানে সল্টলেকে নিউ টাউনে এসে ফ্ল্যাট কিনেছে, তারা সবার উপকার পেয়েছেন। তার বিরুদ্ধে একটা কোনোদিন লেখেনি কেউ, একটা এফআইআর কেউ করেনি। তৈরি করা হয়েছে, ওরা হোলসেলার, হ্যান্ডলার, ওখান থেকে টাকা পয়সা তুলে কালীঘাটে পাঠাতো। তো এখন সেই পুলিশরাও জানতো। এখন সরকার পাল্টেছে, তো শুরু হয়েছে ধরপাকড়, একটা ইনকোয়ারি হচ্ছে। একদিন সিবিআই পর্যন্ত পৌঁছতে পারেনি, সোর্স পায়নি। এবার এই পুলিশই সমস্ত খুঁড়ে বার করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।